আজকে টপিক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধি। বুদ্ধি আর ইন্টেলিজেন্স কোয়াসেন্ট মানে হচ্ছে বুদ্ধাঙ্ক। ঠিক আছে, ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে কি? এই শব্দটা ইন্টেলিগেরিয়া বা ইন্টেলিজেন্সিয়া শব্দটার থেকে উৎপত্তি হয়েছে, যেটার ল্যাটিন একটা শব্দ মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, মানে হচ্ছে বুঝতে পারা। কে কতটা বুঝতে পারে, কার কতটা বুদ্ধি আছে, সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। ইট ইজ দ্য এবিলিটি টু অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, মানে সে পরিবেশে কতটা অ্যাডজাস্ট করতে পারছে। এই যে টু আন্ডারস্ট্যান্ড মানে সে পরিবেশে কতটা অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে কতটা অ্যাডজাস্ট করতে পারছে। এবিলিটি টু লার্ন, তার মধ্যে শিকার কতটা ক্ষমতা আছে, এই জিনিসটাকে বুঝেছে। অ্যান্ড কি? অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যাবস্ট্রাক্ট একটা চিন্তা যে বহন করার ক্ষমতা, বিমূর্ত চিন্তা একটা বহন করার ক্ষমতা কতটা আছে, এই জিনিসটাকে আমরা ইন্টেলিজেন্স বলছি। ঠিক আছে, আমরা পরিবেশে কতটা বাচ্চা বা আমরা কতটা অ্যাডজাস্ট করতে পারছি, কতটা আমাদের শিখার ক্ষমতা আছে। অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বিমূর্ত যুক্তি বহন করার ক্ষমতা। আর কি বলছে? এ সেট অফ ক্যাপাবিলিটিস দ্যাট ফ্লোজ ইন দ্য ইন্ডিভিজুয়াল টু লার্ন, অনেকগুলো ক্যাপাবিলিটি আছে এই ইন্টেলিজেন্সে আলাদা আলাদাভাবে, যেটা আমাদেরকে জানতে হবে। কী কী ক্যাপাবিলিটি আছে না? ইন্টেলিজেন্স ইজ এ মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। ঠিক আছে, একটা মাল্টি ডাইমেনশনাল, কোনো একক নয়, অনেক রকমের একটা ভাগ আছে, মাল্টি অনেক দিক আছে, একটা বহুমাত্রিক ধারণা। বিভিন্ন সাইকোলজিস্ট ইন্টেলিজেন্স সম্পর্কে বিভিন্ন বিভিন্ন কথা বলেছে। বিভিন্ন প্রথম দিকে সাইকোলজিস্টরা একরকমের আলোচনা করেছে, পরবর্তী দিকের ইন্টেলিজেন্স নিয়ে অনেক মানে আকাশ জমিন ফারাক দেখা যায় আগেকার সাইকোলজিস্ট আর বর্তমান সাইকোলজিস্টের চিন্তা ভাবনা দিয়ে। ওই জন্য এটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, আমরা ওগুলো পরে আলোচনা করব। ইন্টেলিজেন্স ইজ চেঞ্জেবল, মানে এটা পরিবর্তনশীল। বুদ্ধি কখনো স্থির অবস্থায় থাকে না, এটা একটা পরিবর্তনশীল ব্যাপার। ইমাজিনেশন, এটা একটা কাল্পনিক একটা ব্যাপার, এটা কোনো মাপার যায় নেই। যদিও পরে এটাকে ইন্টেলিজেন্স অ্যালফ্রেড বিনে সাইমন, হ্যাঁ, একটা বুদ্ধাঙ্কর একটা পরিমাপের বিষয় এনেছে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি ধরতে চাও, এটা কিন্তু পরিমাপের একটা বিষয় নিয়ে এটা কাল্পনিক ব্যাপার, ইমাজিনেশন। তবুও আমরা একটা ইন্টেলিজেন্স কোশ্চেন কনসেপ্টটা আনি, যেটা পরে আলোচনা করব। আর কি বলেছে? ইন্টেলিজেন্স ইজ থিঙ্কিং প্রসেস। আগে বললাম থিঙ্কিং, মানুষের চিন্তা ধারণা ক্ষমতাটা কতটা, এটা একটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর ব্যাপার, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর ব্যাপার। ইট ইজ হেল্প টু অ্যাডাপ্টেশন ইন এনভায়রনমেন্ট, একটা পরিবেশে অভিযোজন করার ক্ষমতাটা কতটা আছে, সেটা আমরা ইন্টেলিজেন্সের মধ্যে থেকে বুঝতে পারি। ঠিক আছে, আর এইটাও একটা ফ্যাক্টর হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বোথ একটা ফ্যাক্টর আছে। এটা যে কমপ্লেক্স প্রসেস, এটা একটা অনেক জটিল একটা প্রক্রিয়া। ইন্টেলিজেন্সটা হঠাৎ করে আসে নাই, ধীরে ধীরে আসে। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে আমাদের ইন্টেলিজেন্সটা হয়। যদিও এখানে আমাদের কিছু হেরিডিটি বা এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর থাকে আর কি। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স প্রসেস। ইন্টেলিজেন্ট কোশেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্স সম্বন্ধে কথাগুলো জানলাম। এবার হচ্ছে কোশেন্ট। ইন্টেলিজেন্ট কোশেন্টের শর্ট ফর্ম হচ্ছে আইকিউ, যাকে আমরা বাংলায় বুদ্ধাঙ্ক বলে বলি। বুদ্ধাঙ্ক একটা ফর্মুলা আছে, আইকিউ ইন্টেলিজেন্ট কোশেন্ট। এটা কি ফর্মুলাটা আছে? মেন্টাল এজ ভার্সেস কগনিটিভ এজ, ঠিক আছে, ইন্টু 100। এই ইন্টু 100 কনসেপ্ট পরে এসেছিল। প্রথমে ছিল ওই মেন্টাল এজ আর কগনিটিভ এজ, পরে এই ইন্টু 100টা আপডেট হয়ে গেছে। আর কি বলছি? আইকিউ এম এ ইন্টু সিএ, এটা আমাদের মনে রাখার একটা কৌশল। এম এ বাই সিএ, মেন্টাল এজ মানে মানসিক এজ, আর কগনিটিভ এজ মানে যেটা আমার অরিজিনাল বয়স। ঠিক আছে,
এখানে তুমি ধরতে পারো যে তোমার ধরো কারো অরিজিনাল বয়স একটা কিছু আছে, সেটা হচ্ছে ক্রনিক্যাল বয়স, এবং তাকে মেন্টাল এজটা কি, সে কতটা প্রস্তুতি হয়েছে, তার কতটা বুদ্ধি হয়েছে, তাকে বিভিন্ন কোয়েশ্চেন করে সেই আমরা আর কি মেন্টাল এজটা পাই, সে কতটা কোয়েশ্চেনে উত্তর দিতে পারছে, হ্যাঁ, বা তাকে বিভিন্ন মানে কার্য দেওয়া হয়, সে কতটা কার্যটা করতে সম্পন্ন হচ্ছে, এরকম বিভিন্ন একটা পরীক্ষার মাধ্যমে আমরা একটু মেন্টাল এজটা পাই। যেটা ক্রনিক্যাল এজটা কি, সেটা আমাদের কি কি যেটা আমাদের অরিজিনাল যেটা বয়স, একটা বাচ্চার যদি 8 বছর হয়, এবার একটা বাচ্চা 8 বছর হচ্ছে সেটা ক্রনিক্যাল এজটা, বাচ্চা 8 বছর বয়সটা। মেন্টাল এজটা কি, সে কতটা ওই 8 বছরের বাচ্চা কতটা ওকে যদি ধরো এক্সাম্পল হিসাবে ওকে যদি আমি 8টা কোয়েশ্চেন দিই, বা ওকে 10টা কোয়েশ্চেন দিই, দশ 10টাই যদি করতে পারে, বা ধর 10টা কোয়েশ্চেনের মধ্যে যদি 8টা করতে পারে, তাহলে ধরো 8 বয়স বাই 8টা, তাহলে 8 বাই 8 100, ওর হচ্ছে আইকিউ হচ্ছে 100। এবার একটা বয়স 8 বছরের বাচ্চা যদি সে যে 8 বছরের তুলনায় থেকেও আরো বেশি পরিমাণে যখন সে কাজ করতে পারবে, বা বেশি পরিমাণে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে, তখন তার কি মেন্টাল এজটা বাড়িয়ে যাবে, তখন তার আইকিউটা বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, একই রকম ভাবে সে যদি তার যে বয়সে যে কোয়েশ্চেনগুলো করার কথা, তার থেকে যদি কম কোয়েশ্চেন করে, বা কম উত্তর দিতে পারে, হ্যাঁ, তার কি মেন্টাল এজটা কম আছে, তাইলে সেক্ষেত্রে আমার আইকিউটা এভারেজ আইকিউর থেকে কম হয়ে যায়। এরকম একটা আইকিউর একটা আমাদের পরবর্তী ক্ষেত্রে করবো, এর পরেই আইকিউর টেবিল আছে একটা, সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এইগুলো মেন্টালের কোন লিখে আছে। এইটা প্রথম 1905 খ্রিস্টাব্দে ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট করে আর কি, যেটা বিনে অ্যান্ড সাইফন, দুটো সাইকোলজিস্ট আছে ইন্টেলিজেন্সের মধ্যে, ইম্পর্টেন্ট দুজন সাইকোলজিস্ট, যারা 1905 খ্রিস্টাব্দে প্রথম ইন্টেলিজেন্স পরীক্ষাটা করে। তারপরে 1908 খ্রিস্টাব্দে কনসেপ্টটা আছে মেন্টাল এজের, যে আর কি মানসিক যে আর কি বয়সটা, এই কনসেপ্টটা কে আনে, বিনে। ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে বিনে আনিয়েছিল ইন্টেলিজেন্স টেস্ট, সেই আনিয়েছিল মেন্টাল এজ কনসেপ্ট 1908 সালে। ঠিক আছে, 1912 খ্রিস্টাব্দে আইকিউ যে কনসেপ্টটা, ইন্টেলিজেন্ট কোশেন্ট, এই কনসেপ্টটা নাকি উইলিয়াম স্টার্ন বলে আর একজন সাইকোলজিস্ট। ওকে, তারপর 1916 খ্রিস্টাব্দে এই যে আইকিউ যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আনে কিন্তু উইলিয়াম স্টার্ন, পরে ফর্মুলাটাকে আপডেট করে কে, এই সাইকোলজিস্ট টারম্যান। কত সালে? 1916 সালে। প্রথমে কিন্তু ইনটু 100 কনসেপ্টে ছিল না। ঠিক আছে, পরে 1916 সালে টারম্যান এই ফর্মুলাটাকে আপডেট করে। ঠিক আছে, এখানে কিন্তু এই কথাগুলো আমাদের ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, আইকিউ রিলেটেড। বিনে সাইমন প্রথমে 1905 খ্রিস্টাব্দে আনে, তারপরে 1908 খ্রিস্টাব্দে আলফার্ড বিনে মেন্টাল এজ কনসেপ্ট কে আনে, মানসিক বয়স আছে আলফার্ড বিনে। ঠিক আছে, আইকিউর এই যে ফর্মুলাটাকে সাজায়, যে মেন্টাল এজ ভার্সেস কগনিটিভ এজ, উইলিয়াম স্টার্ন, ইনটু 100টা পরে সাইকোলজি টারম্যান এসে সেটাকে অ্যাড করে 1916 খ্রিস্টাব্দে। ওকে, এইবারে আমরা আইকিউ টারম্যান টেবিল যে কনসেপ্টটা দিয়েছে সেইটাতে আসব। প্রথমে ওই যে আইকিউ সময় মেন্টাল এজ ইনটু ক্রনিক্যাল এজ, এইটার উপরে ভিত্তি করে ইনটু 100, এইটার উপরে ভিত্তি করে একটা আইকিউ লেভেল করা হয়। দেখা যায় আইকিউ যাদের 140 বা তার উপরে যদি হয়, যেমন একটু বললাম যে 8 বছরের বাচ্চা, সে যদি তার থেকে বেশি বয়সের প্রশ্নের উত্তর দিতে পারে, বেশি বয়সের মানে কার্য করতে পারে, বেশি বয়সের প্রশ্নের উত্তর দিতে পারে, সে কিন্তু তার আইকিউটা তখন 100-র উপরে হয়ে গেছে। তাহলে এরকম করে 140-এর উপরে যাদের, 140 বা 140-এর উপরে যাদের আইকিউ লেভেলটা, তাদেরকে আমরা কি বলবো? প্রতিভাবান
জিনিয়াস বা গিফটেড, তারা হচ্ছে গিফটেড স্টুডেন্ট, প্রতিভাবান। ওকে, এরকমভাবে 130 139-এর মধ্যে আছে ভেরি সুপেরিয়র, মানে উচ্চ মেধা সম্পন্ন। তারপর 120 বা 129কে সুপেরিয়র বা মেধা সম্পন্ন বলছে। 110 119-এর মধ্যে যাদের আইকিউ আছে তাদের হচ্ছে অ্যাভাব অ্যাভারেজ, মানে অ্যাভারেজ ধরা হয় 90 থেকে 109 পর্যন্তকে অ্যাভারেজ ধরা হয়। ঠিক আছে, অ্যাভারেজের উপরে হচ্ছে অ্যাভাব অ্যাভারেজ, বুদ্ধিমান বা মেধাবী। অ্যাভারেজ যেটা সেটা অ্যাভারেজ, নর্মাল যেটা স্বাভাবিক গড় বুদ্ধি সম্পন্ন, 90 থেকে 109 পর্যন্ত। এরপর আছে 80 থেকে 79 পর্যন্ত বিলো অ্যাভারেজ। তারপর 70 থেকে 79 পর্যন্ত বর্ডার লাইন বা অতি অল্প বুদ্ধি সম্পন্ন, এগুলোকে আমি ডাল বলি। মানে 70 নিচে যারা, তারা কিন্তু খুবই অল্প বুদ্ধি সম্পন্ন। 50 থেকে 69 পর্যন্ত ফিমেল মাইন্ডেড বা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, মূর্খ, বোকা হিসাব ধরি। 25 থেকে 49 পর্যন্ত ইমিডিয়েট নির্বোধ। আর 24 থেকে কম বা 25-এর কম হলে সেটা ইডিয়েট বা নির্বোধ জড়দি বলে ধরা হয়। এরকম একটা স্ট্যান্ডার্ড বিজ্ঞান টার্মেন এই আইকিউ টেবিলের কনসেপ্টটা দেয়। এখান থেকেও কোশ্চেন আসবে। 140-এর অভাব কি হচ্ছে? প্রতিভাবান ব্যক্তি, প্রতিভাবান ব্যক্তি বা প্রতিভাবান জিনিয়াস চাইল্ড। যেমন ধরো আমাদের জিনিয়াস আমরা বলি জানি যারা আইনস্টাইন, ওর আইকিউ 100-র উপরে ছিল, 140-এর উপরে ছিল নাকি। ঠিক আছে, 140-এ এভাব জিনিয়াস বা গিফটেড স্টুডেন্ট। এদের মধ্যে কি কি ক্যাপাবিলিটি থাকে? গিফটেড স্টুডেন্টের মধ্যে হাই ক্রিয়েটিভিটি আইডিয়া হয়, ঠিক আছে, উচ্চ সৃজনশীলাত্মক আইডিয়া হয়, হাই অ্যাবিলিটি হয়। এদের মধ্যে কিউরিওসিটিটা বেশি থাকে, ইনোভেশন থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিংটা বেশি পরিমাণে আমরা লক্ষ্য করি, ডিসিশন মেকিং করার ক্ষমতা থাকে, ইন্ডিপেন্ডেন্স ক্যাপাবিলিটি থাকে, মেন্টাল প্রসেস হাই ক্যাটাগরি হয়, সেলফ এফিসিয়েন্সিও হাই থাকে। এটা গিফটেড স্টুডেন্টের মধ্যে আমরা এই 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 বৈশিষ্ট্য বা লক্ষণগুলি দেখতে পাই। ঠিক আছে, এগুলো সবাই আমাদের সাইকোলজিতে পজিটিভ মূলক একটা কথা। ঠিক আছে, হাই ক্রিয়েটিভিটি আইডিয়াস, হাই অ্যাবিলিটি, কিউরিসিটি, ইনোভেশন থিঙ্কিং, ডিসিশন মেকিং, ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাবিলিটি, মেন্টাল প্রসেস হাই ক্যাটাগরি, সেলফ এফিসিয়েন্সি হাই, মানে সব হাই হাই লেভেলের। ঠিক আছে, এটা 140 বা তার উপরে আইকিউ থাকলে এটা হয়। এবার আইকিউ সম্বন্ধে ভালো করে বুঝবো একটা কার্ভের মাধ্যমে, যেটাকে আমরা বলি আইকিউ বেল কার্ভ। 140 বা এভাব স্টুডেন্ট, জিনিয়াস স্টুডেন্ট, এই যে কার্ভটাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর বা হরাইজন্টাল বরাবর আইকিউ স্কোরটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি 0 ধরা হয়, তারপরে 55, 70, 85 এরকম করে অ্যাভারেজ দেখানো হয়েছে 100, তারপর 115, 130, এরকমভাবে 145, 140-এর উপরে দেখানো হয়েছে। তারপর এখানে আমাদের ভার্টিক্যাল বরাবর টোটাল পপুলেশনটা দেখানো হয়েছে এই বেল কার্ভের মাধ্যমে। এখানে কি বলেছে দেখো, যে কার্ভটা দেখলে বুঝতে পারছে যে প্রথমে 55 আইকিউ থেকে 70 আইকিউ পর্যন্ত খুবই কম পরিমাণে আছে টোটাল পপুলেশনের। মানে তোমার যেটাকে আমরা বলছি জড় বুদ্ধি সম্পূর্ণ বা নির্বোধ, সেটা খুব কম পরিমাণে আছে। একই রকমভাবে সুপারিয়ার জিনিয়াস যেটাকে আমরা বলছি 140-এর উপর, যাদের 140-এর উপর যেটা আইকিউ, সেটাও কিন্তু কম পরিমাণে আছে গোটা পৃথিবীতে টোটাল পপুলেশনে যদি হিসাব করো। যেমন এইটা খুব জিনিয়াস বা গিফটেড স্টুডেন্ট যেমন কম পরিমাণে আছে, সেরকম বোকা ডাল যাদের আইকিউ 70-এর কম, সেটাও কিন্তু কম পরিমাণে আছে। ঠিক আছে, তারপরে কিছু পার্সেন্ট 70 থেকে 85-এর মধ্যে 14% আছে। একই রকমভাবে 115 থেকে 130-এর মধ্যে 14% আছে। মানে নর্মালের কিছু উপরে
নর্মালে কিছু কমে 14% করে আছে, 28%, 30-32%। আর বাকি আমরা যদি অ্যাভারেজ পার্সনকে গড় হিসাবে ধরা হয়, তাহলে বাকি কিন্তু 34% এদিকে আছে, অ্যাভারেজের আগে আছে, 34% অ্যাভারেজের পরে আছে। মানে এটাকে আমরা অ্যাভারেজ হিসাবেই ধরা হয়, কারণ অ্যাভারেজ আইকিউ আমরা কত থেকে ধরেছি, 90 থেকে 110 পর্যন্ত। তাহলে এটা ধরে নাও কি 85 থেকে 115, মানে তুমি 90 থেকে 110-এর মধ্যে আছে। টোটাল পপুলেশনের 68% পপুলেশন এইখানের মধ্যে আছে, ঠিক আছে, অ্যাভারেজ আইকিউর মধ্যে। অনেক হাই পপুলেশন 68%, ঠিক আছে। গোটা পৃথিবীর যত মানুষ আছে, টোটাল যত আইকিউ হিসাবে যদি আমরা ভাগি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে 68% সব থেকে বেশি টোটাল পপুলেশনের আইকিউ স্কোরটা নর্মাল, ঠিক আছে। কিছু কম পরিমাণে, মাত্র 2 পরিমাণে জিনিয়াস বা গিফটেড স্টুডেন্ট রয়েছে বা গিফটেড মানুষ রয়েছে, ঠিক আছে। ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিয়েছে, ঠিক আছে। প্রথমে আছে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা ইউনিফর্ম থিওরি। সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা ইউনিফর্ম থিওরি, যেটা কে করে? আলফ্রেড বিনে। কি বলেছে? যে বুদ্ধি হচ্ছে একটা ওয়ান ফ্যাক্টর সিঙ্গেল এন্টিটি, একটাই মাত্র ফ্যাক্টর, ঠিক আছে। এটা কে বলে? আলফ্রেড বিনে, সিঙ্গেল ফ্যাক্টর থিওরি। এখানে প্রশ্ন আসতে পারে যে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা ইউনিফ্যাক্টর থিওরি কার বটে? বলতে হবে যে আলফ্রেড বিনে ওয়ান ফ্যাক্টর সম্বন্ধে কথা বলে, যে প্রত্যেকের একটি মাত্র বুদ্ধি আছে, ঠিক আছে। প্রত্যেকেরই একটি মাত্র বুদ্ধি আছে। এই বুদ্ধিটার ফ্যাক্টরটার নাম নিয়ে এসেছে জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর, ঠিক আছে। এইটাতে কি বলছে? জি ফ্যাক্টর যাদের মধ্যে আছে তারা খুব ইন্টেলিজেন্সেবল এবং তারা সমস্ত কাজ এ টু জেড সম্পন্ন করতে পারে। আর যাদের মধ্যে জি ফ্যাক্টর নাই, তারা কোনো কাজই করতে পারে না। যদিও এটা বাস্তবসম্মত লয়, এটাকে আমরা এখনকার সাইকোলজিস্ট এটাকে একটু মানে নেই, ঠিক আছে। বুদ্ধি হচ্ছে মাল্টিপারপাস, মাল্টি ডাইমেনশনাল অনেকগুলো ফ্যাক্টরের সমন্বয়। এই ফ্যাক্টরটাকে ওই জন্য গুরুত্ব দেওয়া হয়নি ওয়ান ফ্যাক্টর বা সিঙ্গেল এন্টিটি। যে সঙ্গীতে ভালো, সে অঙ্ক বা সংস্কৃতি বিষয়েও ভালো হবে, এটা আলপিনের অনুসারে কথা। কিন্তু আদৌ কিন্তু সেটা কিন্তু হয়নি যে সঙ্গীতে ভালো তার মানে সে অঙ্ক বা সংস্কৃত আদার্স অন্যান্য সাবজেক্টও ভালো হবে, এটা কখনোই হয়নি, ঠিক আছে। ওই জন্য এটাকে ওয়ান ফ্যাক্টর বা সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বলে আলফ্রেড বিনে। আর কে? তারপরে আছে টু ফ্যাক্টর থিওরি। টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যান বলে একটা সাইকোলজিস্ট আছে, সে টু ফ্যাক্টর থিওরিটা বলে। চার্লস স্পিয়ারম্যান একজন ব্রিটিশ সাইকোলজিস্ট ছিল, সাইকোলজিস্ট। সে এই দ্বিতত্ত্বটা বলে। একে বলা হয় ফাদার্স অফ ফ্যাক্টর অ্যানালাইসিস। 1940 খ্রিস্টাব্দে সে একটা বই লেখে হিউম্যান অ্যাবিলিটি, ঠিক আছে। হিউম্যান অ্যাবিলিটি নামক 1904 খ্রিস্টাব্দে একটা বই লেখে চার্লস স্পিয়ারম্যান। চার্লস স্পিয়ারম্যান কি বলেছে? টু ফ্যাক্টর মানে হচ্ছে দুটা ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর? একটা জেনারেল ফ্যাক্টর বা সাধারণ শক্তি, আর একটা আছে স্পেসিফিক ফ্যাক্টর বা বিশেষ শক্তি। মানে কি হচ্ছে এখানে? যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটা জেনারেল ফ্যাক্টর কিন্তু বর্তমান, এবং যে জেনারেল ফ্যাক্টরটার জন্য সে পরিবেশে অ্যাডাপ্টেশন করতে পারে, সব কিছু কাজকর্ম করতে পারে। এবং কিছু কিছু ব্যক্তির একটা স্পেশাল ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে সে কিন্তু সেই সাবজেক্টটাতে, সেই বিষয়ে কিন্তু সে পারদর্শিতা লাভ করে। যেমন যে সঙ্গীতে ভালো, সে শুধু যে সঙ্গীতেই ভালো হবে কেমন করে? সে ওভারঅল ভালো, কিন্তু সঙ্গীতে তার কিছু স্পেসিফিক একটা বিশেষ শক্তি রয়েছে, একটা বিশেষ ফ্যাক্টর আছে তার মধ্যে, তার জন্য সে সঙ্গীত ফ্যাক্টর। এরকম ভাবে চার্লস স্পিয়ারম্যান এই মানে এই জিনিসটাকে বলেছে। স্পিয়ারম্যানের মতে প্রত্যেক বুদ্ধিমূলক কাজেই ব্যক্তির সাধারণ সমর্থ জি এর প্রয়োজন হয়। জিটা প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকবে, আর বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ সামর্থ্যের বা এসের প্রয়োজন হয়।
জি বেশি জোরালো থাকে সে সবসময় মোটামুটি পারদর্শী হয়, আর যা জি অর্থাৎ সাধারণ বুদ্ধি প্রবল নয় সে ওইসব ক্ষেত্রে পারদর্শিতা লাভ করতে পারে না। মানে জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টর। জি ফ্যাক্টর হচ্ছে সাধারণ ফ্যাক্টর, যেটা সবার মধ্যেই থাকবে, ঠিক আছে। আর স্পেসিফিক ফ্যাক্টর যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে পারদর্শী, কেউ সঙ্গীতে পারদর্শী, কেউ খেলায় পারদর্শী, ড্যান্সে পারদর্শী, ব্যায়ামে পারদর্শী, হুম, সে বিশেষ কোনো সাবজেক্টে পারদর্শী, সাহিত্য হতে পারে, সংস্কৃতি হতে পারে, অঙ্ক হতে পারে, ঠিক আছে। তার মধ্যে ওই স্পেসিফিক শক্তিটা আছে বলে, সেই স্পেসিফিক ফ্যাক্টরটা আছে বলে সে সেটার মধ্যে পারদর্শী আছে। কিন্তু সবার মধ্যে জেনারেল ফ্যাক্টরটা কিন্তু আছে। তার মতে কি ইন্টেলিজেন্স মানে হচ্ছে জেনারেল ফ্যাক্টর প্লাস স্পেসিফিক ফ্যাক্টর, ঠিক আছে। চার্লস স্প্যানম্যান, ওর জন্য চার্লস স্প্যানম্যান টু ফ্যাক্টর থিওরি। জি একটা সাধারণ সবার মাধ্যমে থাকবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমার এস ফ্যাক্টরটা আছে, যেমন কিছু ক্ষেত্রে মিউজিক্যাল যে সঙ্গীতে পারদর্শী কিন্তু তার মধ্যে জেনারেল ফ্যাক্টর আছে। কেউ ম্যাথামেটিকে পারদর্শী, কেউ ভার্বাল মানে ভাষা ভাষিতে পারদর্শী, বিভিন্ন বক্তৃতা দিতে পারে, হ্যাঁ, বিভিন্ন তার স্পিকিং পাওয়ার আছে, যে ভার্বাল যে পাওয়ারগুলো সেগুলোর ক্ষেত্রে পারদর্শী হতে পারে, আর স্পেশাল পারদর্শী হতে পারে, ঠিক আছে। জেনারেল ফ্যাক্টর কামস ফ্রম হেরিডিটি। জেনারেল যে ফ্যাক্টরটা, জেনারেল ফ্যাক্টর সাধারণত হেরিডিটি থেকে আসে, একটা বংশগতি থেকে আসে, বংশগতি ব্যাপারগত। আর স্পেসিফিক ফ্যাক্টরটা কি একোয়ার করতে হয়, অর্জন করতে হয়, পরিবেশ থেকে অর্জন করতে হয়। যেমন মিউজিক্যাল বা ভার্বাল, স্পেশাল, ম্যাথামেটিক্স সব জিনিসটাই আমরা অর্জন করি, একুয়ার করি। কিন্তু জেনারেল ফ্যাক্টর বলছে এটা একটা হেরিডিটি ফ্যাক্টর, একটা একটা হেরিডিটি ব্যাপার থাকবে। কিন্তু বাকি যে আদার্স যে স্পেসিফিকটা যখন আমরা পারদর্শী হয় সেটা কিন্তু আমাদেরকে একুয়ার অর্জন করতে হয়। যে খেলাধুলায় ভালো, সে কন্টিনিউ তাকে খেলাধুলাটা সেই লেভেল নিয়ে যাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। যে অঙ্কয় ভালো, সে অঙ্ক ও ভালোভাবে ক্যালকুলেশন করে ওয়াকে জেনারেল ফ্যাক্টরটা একুয়ার করে আরও ওয়াকে স্পেসিফিক ফ্যাক্টরটা একুয়ার করে আরও সেই সাবজেক্টে আরও উন্নত হতে পারে, আর জ্ঞান হতে পারে, ঠিক আছে। এই গেল আমাদের টু ফ্যাক্টর থিওরি। চার্লস স্পিয়ারম্যান, শর্ট কোয়েশ্চেন আসবে এখান থেকে, বা একে কি বলা হয়, ফাদার অফ ফ্যাক্টর অ্যানালাইসিস বলতে হয়। টু ফ্যাক্টর থিওরি, চার্লস স্পিয়ারম্যান, জেনারেল ফ্যাক্টর আর স্পেসিফিক ফ্যাক্টর, ওকে। তারপরে কি এসছে, হর্নের ক্যাটেলের বুদ্ধিত্ব। হর্ন ক্যাটেল বলে দু লোক সাইকোলজিস্ট, তারা কি বলেছে, তারা তারা বলেছে হর্ন ক্যাটেলের যে সাইকোলজিস্ট যে তত্ত্বটা, একটা হচ্ছে ফ্লুইড ইন্টেলিজেন্স, তরল বুদ্ধি আছে, আর একটা হচ্ছে ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স, ক্লাসিত বুদ্ধি আছে। এটা কে বলেছে, হর্ন অ্যান্ড ক্যাটেল, ঠিক আছে। তরল বুদ্ধি ব্যক্তির মানসিকতা, ক্ষমতা, সামর্থ্য সমাধানে প্রয়োজন হয়, নতুন পরিবেশের সঙ্গে অভিযোজন, সৃজনশীল চিন্তাভাবনা, যুক্তির বিকাশ, সম্পর্ক অনুধাবন ইত্যাদি ক্ষেত্রে এই বুদ্ধি দেখা যায়, ঠিক আছে। এটা কি ইয়ার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ফর ফ্লুইড ইন্টেলিজেন্স, মেন্টাল এবিলিটি, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেশন, ক্রিয়েটিভিটি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, লজিক্যাল রিলেশনশিপ। তরল বুদ্ধি মানে যাদের বুদ্ধিটা তরল, মানে হর্ন অ্যান্ড ক্যাটেল এরকম ভাবে ইন্টেলিজেন্সকে ভাগ করেছে। এক লোকের থাকবে তরল বুদ্ধি একদিকে, একদিকে থাকবে ক্লাসিত বুদ্ধি। তরল বুদ্ধি সম্পন্ন যারা হবে তারা খুব সাধারণ হবে, সিম্পল হবে, ভালো হবে, জিনিয়াস হবে, ঠিক আছে। যাদের মেন্টাল এবিলিটি থাকবে, যাদের প্রবলেম সলভিং আর কি মানসিকতা থাকবে, সমস্যা সমাধান, হ্যাঁ, মেন্টাল এবিলিটি মানে মানসিক ক্ষমতা, অ্যাডাপ্টেশন পরিবেশের সাথে মানে অভিযোজন করার যে ক্ষমতাটা সেটা থাকবে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, সৃজনশীলতা, ডাইভার্জেন্ট থিঙ্ক, লজিক্যালি তারা চিন্তা ভাবনা করবে, এবং রিলেশনশিপ একটা ভালো হবে। মানে তরল বুদ্ধি, ভালো বুদ্ধি ধরতে পারো, ফ্লুইড ইন্টেলিজেন্স, ঠিক আছে। জিনিয়াস ব্যক্তিদের মধ্যে এই লক্ষণগুলি থাকে, তরল যে বুদ্ধি। ক্লাসিত বুদ্ধিটা কি জিনিস, ক্লাসিত বুদ্ধিটা হচ্ছে অ্যাকুয়েড, যেটা আমরা
সমাজ থেকে, স্কুল থেকে, বিদ্যালয় থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা অর্জন করে যে বুদ্ধিটা আমরা পাই। স্পিয়ারম্যানের ক্ষেত্রে যেটা স্পেসিফিক থিওরি, যেটা বলছে ইন্টেলিজেন্স, সেইটা নলেজ একটা ব্যাপার আছে, গ্রহণ করতে হবে, জ্ঞান করতে হবে, এবং সেটা এক্সপেরিয়েন্স করতে হবে, এক্সপেরিমেন্টাল, সেটা কন্টিনিউ, সেটাকে পারফরমেন্স করতে হবে, সোশ্যাল, এডুকেশন, কালচার, এগুলোর থেকে ক্লাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজ থিওরি, আমরা ক্রিস্টালাইজ থিওরির এগুলা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, হর্ন অ্যান্ড ক্যাটেলের দু প্রকারে বুদ্ধিটাকে করেছে, আর ওই দু প্রকারে কে করেছিল? স্পিয়ারম্যান। ওইটা হচ্ছে টু ফ্যাক্টর থিওরি। এটা হচ্ছে হর্ন অ্যান্ড ক্যাটেল ইন্টেলিজেন্স থিওরি, তরল বুদ্ধি, ক্লাসিত বুদ্ধি। কে বলে? হর্ন অ্যান্ড ক্যাটেল, মনে রাখতে হবে। ঠিক আছে, ফ্লুইড ইন্টেলিজেন্স, ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স। এরপর হচ্ছে বুদ্ধিমাত্রিক তত্ত্ব, টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স, ত্রিবুদ্ধি তত্ত্ব, বা এটাকে বলা হয় থিওরি অফ ইনফরমেশন প্রসেসিং থিওরিও বলা হয়, বা ত্রিমাত্রিক তত্ত্ব বলা হয়। ঠিক আছে, ত্রিমাত্রিক তত্ত্বতে কি বলছে? ত্রিমাত্রিক তত্ত্ব কে করেন? স্টার্নবার্গ। ঠিক আছে, স্টার্নবার্গ বলে একজন সাইকোলজিস্ট, স্টার্নবার্গ, সে এই ত্রিমাত্রিক তত্ত্বটা দেয়। স্টার্নবার্গ টায়ার্কি থিওরি কি কি বলেছেন? একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ, তিন হচ্ছে অ্যানালিটিক্যাল। ঠিক আছে, তিনটা বুদ্ধিকে তিনটা ভাগে ভাগ করেছে। একটা কি উপাদানগত, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে পরীক্ষাগত, যেটা প্র্যাকটিক্যাল কন্টেক্সচুয়াল, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ বা এক্সপেরিমেন্টাল উপাদানগত, আর হচ্ছে অ্যানালিটিক্যাল বা কম্পোনেন্সিয়াল হচ্ছে বর্ণনাগত। এই তিন ভাগে স্টার্নবার্গ ভাগ করেছে। দেখো, প্রথমে ছিল এক ভাগে আলফার্ড বিনি, দুই ভাগে হচ্ছে স্পিয়ারম্যান। ঠিক আছে, টু ফ্যাক্টর থিওরি। আবার ওই দু ভাগে ছিল হর্ন অ্যান্ড ক্যাটেল। এটা এখন আমরা কত নম্বর? 3 নিয়ে পড়ছি, স্টার্নবার্গের টায়ার্কি থিওরি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল, পরীক্ষামূলক, উপাদানগত, বর্ণনাগত। ঠিক আছে, আর কি কি বলেন স্টার্নবার্গ? এই যে থিওরিটাকে ইনফরমেশন প্রসেসিং থিওরিও বলা হয়। ইনফরমেশন প্রসেসিং মানে এর মধ্যে কি কি আছে? এনকোডিং আছে, ইনফারিং আছে, ম্যাপিং আছে, অ্যাডাপ্টেশন আছে, জাস্টিফিকেশন, রেসপন্স। এনকোডিং কি? বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের মধ্যে থেকে প্রাসঙ্গিকভাবে মানুষের স্তর নির্দিষ্ট করা, মানে এনকোডিং করা। পরিবেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত যে সাবজেক্টগুলো, সেইগুলোকে এনকোডিং করা, আমাদের মাইন্ডের মধ্যে সেটাকে এনকোড করা, মানে হচ্ছে ঢুকানো। ঠিক আছে, এনকোডিং করা। এনকোডিং এর পরে কি আছে? ইনফারিং। ইনফারিং মানে কি? প্রাপ্ত তথ্য থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা আছে ইনফারিং। ঠিক আছে, যে তথ্যটা আমরা এনকোড করলাম, তারপরে সেটাকে আমরা কি করছি? সিদ্ধান্ত গ্রহণ করছি, যেটাকে বলছি ইনফারিং। তারপরে কি বলছে? ম্যাপিংটা কি? অতীত অভিজ্ঞতা থেকে বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন, মানে হতে পারে আগে সেই সাবজেক্টটা বা সেই বিষয়টা সম্বন্ধে কিছু শুনিয়েছি, একটা এনকোড করলাম, ইনফারিং করলাম, তারপর সেই পূর্ব যে বিষয়টা, যেটা আমাদের জ্ঞান আছে, সেইটার সাথে বর্তমান যেটা নলেজ হলো, সেইটার সাথে আমি কিন্তু ম্যাপিং করব, এটা তুলনা করব। ঠিক আছে, যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে নাই, এরকম ভাবে একটা আমাদের মানসিক ইয়ের মধ্যে এসছে। তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব। ঠিক আছে, তারপরে সিদ্ধান্ত গ্রহণের জাস্টিফিকেশন, মানে সমাধান, যৌক্তিকতা বিচার করব। তারপর হচ্ছে রেসপন্স করব। তারপরে যেটা উপকৃষ্ট মনে হবে, সবচেয়ে যেটা সর্বোত্তম মনে হবে, সেই সম্বন্ধে আমরা তারপর রেসপন্স করব। ওকে, এই যে স্টেপ বাই স্টেপ যে রকমভাবে প্রসেসিং হচ্ছে, ওই জন্য এইটাকে স্টার্নবার্গের ইনফরমেশন প্রসেসিং থিওরি বলছে। প্রথমে এনকোডিং হবে, ইনফারিং হবে, ম্যাপিং হবে, অ্যাপ্লিকেশন হবে, জাস্টিফিকেশন, তারপরে সেটাকে রেসপন্স। ওকে, এইগুলো স্টার্নবার্গের টায়ার্কি থিওরি। এরপর আছে গিলফার্ডের ট্রাই ডাইমেনশনাল থিওরি।
এখানেও গিলফার্ড বলে একটা সাইকোলজিস্ট আছে, ত্রিমাত্রিক তত্ত্ব। ওইটা ইয়ার আগেরটাও ছিল ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক। এটা কি বলা হয়? থিওরি অফ স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, ইন্টেলেক্ট, ঠিক আছে, SOI, তথ্য প্রক্রিয়াকরণ। এটা কে বলেছিল? জেপি গিলফোর্ড। ওকে, জেপি গিলফোর্ড, জেপি গিলফোর্ড বলে, গিলফোর্ড টাইমার্টিক থিওরি, ওই জন্য এই নাম অনুসারেই হচ্ছে গিলফোর্ড টাইমার্টিক থিওরি। শর্ট কোয়েশ্চেন আসতে পারে 1 নম্বরে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একজন সাইকোলজিস্ট বটে, ঠিক আছে। গিলফোর্ড টাইমার্টিক থিওরি কি কি আছে? 3টা ভাগ। অপারেশনাল ডাইমেনশন, 3টে ডাইমেনশন কি কি? একটা হচ্ছে অপারেশনাল ডাইমেনশন, প্রক্রিয়াগত মাত্রা, একটা হচ্ছে কন্টেন্ট ডাইমেনশন, বিষয়বস্তুগত মাত্রা, আর একটা হচ্ছে প্রোডাক্ট ডাইমেনশন, ফলাফল বা উৎপাদনগত মাত্রা। মনে রাখতে হয় জেপি গিলফোর্ডের যে 3 ডাইমেনশনাল যে থিওরি, 3 ডাইমেনশনের মধ্যে 3টে ডাইমেনশন কি কি? একটা অপারেশনাল, একটা কন্টেন্ট, একটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। বাংলায় বলছে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, আর ফলাফল বা উৎপাদনগত মাত্রা। এবার অপারেশনাল ডাইমেনশনের মধ্যে কি কি আছে? 5টা আছে ভাগ। কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইভোলিউশন, ঠিক আছে। প্রক্রিয়াগত মাত্রার মধ্যে এই 5টা ভাগ আছে। প্রত্যেকটা ডাইমেনশনেরই আলাদা আলাদা ভাগ আছে, ঠিক আছে। এটার মধ্যে 5টা ভাগ আছে। বিষয়বস্তুগত ডাইমেনশন বা কন্টেন্ট ডাইমেনশনের মধ্যে 5টা ভাগ আছে। ভিজুয়াল, অডিটরি, সিম্বলিক, সিমেট্রিক, বিহেভিয়ার, ঠিক আছে। ভিজুয়াল দৃষ্টি সম্বন্ধে, অডিটরি শ্রবণ সম্বন্ধে, সিম্বলিক চিহ্ন, সিমেন্টিক মানে যেগুলো কি, বিহেভিয়ার ব্যবহার সম্বন্ধে। কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু সম্বন্ধে 5টা ভাগে ভাগ রয়েছে। আর প্রোডাক্ট ডাইমেনশনে ফলাফল মধ্যে ইউনিট, ক্লাস, রিলেশন, সিস্টেম, ট্রান্সফরমেশন, ইমপ্লিমেন্টেশন, 6টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। 5, 5, 6 মানে টোটাল ভাগ আছে কত? 16টা, ঠিক আছে। 3টে ডাইমেনশনে যদি ভাগ করা হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3টে ডাইমেনশনে 3 রকম ভাবে এই বুদ্ধিকে ভাগ করেছি। কোটা আছে? টোটাল 3 ডাইমেনশন আছে, আর 16টা ফ্যাক্টর আছে এর মধ্যে, ঠিক আছে। জেপি গিলফোর্ড ত্রিমাত্রিক তত্ত্ব। কোটা ডাইমেনশন আছে? 3টা। কি কি ডাইমেনশন? অপারেশনাল, কন্টেন্ট, প্রোডাক্ট, ঠিক আছে। 16টা ফ্যাক্টর কি কি? অপারেশনাল ডাইমেনশনের 5টা ফ্যাক্টর, কন্টেন্টের 5টা ফ্যাক্টর, আর প্রোডাক্ট ডাইমেনশনের 6টা ফ্যাক্টর, টোটাল 16টা ফ্যাক্টর, ঠিক আছে। এই গেল জেপি গিলফোর্ডের ট্রাই ডাইমেনশনাল থিওরি। এবার গ্রুপ ফ্যাক্টর থিওরি, দলগত উপাদান তত্ত্ব। 1, 2, 3 হলো, এরপর হচ্ছে গ্রুপ ফ্যাক্টর। প্রাইমারি মেন্টাল এবিলিটি, এটাও একটা ইম্পর্টেন্ট। কে বলে? থার্নস্টোন, ঠিক আছে। থার্নস্টোন বলে একজন সাইকোলজিস্ট আছে, সে এই প্রাইমারি মেন্টাল এবিলিটিতে বলে। 1 নম্বর শর্ট কোয়েশ্চেন আসতেই পারে। থার্নস্টোন কোথাকার বিজ্ঞানী ছিল? এই কোথাকার সাইকোলজিস্ট? আমেরিকান সাইকোলজিস্ট। 1924 খ্রিস্টাব্দে একটা বই লেখে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, ঠিক আছে। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটা কার লেখা? থার্নস্টোন, ঠিক আছে। মনে রাখতে হবে 7 ফ্যাক্টরের কথা বলে, ঠিক আছে। 7টা ফ্যাক্টরের কথা বলে, ঠিক আছে। 7টা ফ্যাক্টর নিয়েই গ্রুপ ফ্যাক্টর থিওরিটা। কি কি 7টা ফ্যাক্টর আছে? প্রথমে স্পেশিয়াল এবিলিটি, স্থানিক ক্ষমতা, ঠিক আছে। স্পেস সম্বন্ধে, স্পেশাল স্থান সম্বন্ধে, শেপ, সাইজ, আকার সম্বন্ধে যে ধারণাটা, যে এবিলিটিটা, সেইটা হচ্ছে প্রথম আছে স্পেশিয়াল এবিলিটি বা স্থানিক ক্ষমতা। 7টা ফ্যাক্টরে একটা ফ্যাক্টর। আর কি হচ্ছে? পারসেপশন এবিলিটি, প্রত্যক্ষণ বা অনুভূতি ক্ষমতা, ঠিক আছে। প্রত্যক্ষণ যেটা চিনতে পারি, রিকগনিশন, প্রত্যক্ষণ, পারসেপশন, ঠিক আছে। একটা অনুভূতিমূলক বা প্রত্যক্ষণ যে ক্ষমতা, সেটা আমার পারসেপশন এবিলিটির মধ্যে পড়ছে।
আর কি আছে, নিউমেরিক্যাল এবিলিটি মানে সংখ্যাগত ক্ষমতা। কিছু লোক ব্যক্তির আছে তাদের অঙ্কতে ভালো, ম্যাথামেটিক্যাল ভালো, ক্যালকুলেশনে ভালো, এইসব এবিলিটি যাদের মধ্যে আছে তারা নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে পড়ছে, সংখ্যাগত ক্ষমতা। আর কিছু ভার্বাল এবিলিটি মানে হচ্ছে বাচনিক ক্ষমতা, স্পিকিং পাওয়ার, ঠিক আছে, যাদের মধ্যে আছে তারা এটার মধ্যে আছে। ওয়ার্ড ফ্লুয়েন্সি এবিলিটি ভাষাবোধ বা শব্দ সাবলীল ক্ষমতা, মেমোরি এবিলিটি স্মৃতিশক্তি ক্ষমতা, আর রিজনিং এবিলিটি যুক্তিতর্ক ক্ষমতা। এই টোটাল থার্ড স্ট্যান্ড প্রাইমারি মেন্টাল এবিলিটি প্রাথমিক মানসিক তত্ত্বটা এই 7টা ফ্যাক্টরের কথা বলে। স্পেশাল এবিলিটি পারসেপশনাল এবিলিটি, এটা শর্টকাটে SPNVWMR, ঠিক আছে। S ফর স্পেশাল এবিলিটি, P ফর পারসেপশনাল এবিলিটি, N ফর নিউমেরিক্যাল এবিলিটি, V for verbal ability, W for word fluency ability, M for memory ability, R for reasoning ability। এটা কেমন ভাবে কাজ করে প্রত্যেকের মধ্যে বলছে, এটা তোমার একজন ব্যক্তির মধ্যে এই 7টা ফ্যাক্টরের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর বর্তমান থাকতে পারে। আলফা এডবিনে যেমন সিঙ্গেল এন্টিটি বলেছিল, এরা ওইটাকে প্রত্যাখ্যান করে, এরা ওইটাকে বিশ্বাস করে না। থার্স্টন কি বলেছে যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিভিন্ন, এই 7টার মধ্যে বিভিন্ন থাকতে গ্রুপ থাকতে পারে। যে ধরো সংখ্যাগত ক্ষমতায় ভালো, নিউমেরিক্যাল এবিলিটিতে ভালো, তার হতে পারে তার আর মেমোরি এবিলিটিটাও তার ভালো, স্মৃতিশক্তি ক্ষমতাও তার ভালো, ঠিক আছে। যে এক লোকের একটা হতে পারে, আবার একসাথে অনেকলাও হতে পারে, ঠিক আছে, গ্রুপ ফ্যাক্টর থিওরি, ওই জন্য এটাকে বলছে। যার স্পেশাল এবিলিটিতে বেশি স্থানিক ক্ষমতা আছে, হতে পারে তার মধ্যে রিজনিং এবিলিটিটাও ভালো, ঠিক আছে, হতে পারে তার সাথে ভার্বাল এবিলিটিটাও ভালো। এরকম হচ্ছে গ্রুপ ফ্যাক্টর, কোনো সিঙ্গেল ফ্যাক্টরকে এরা বিশ্বাসই করে নাই, সিঙ্গেল ফ্যাক্টর থিওরি হতে পারে নাই, ঠিক আছে। একটা মানুষের মধ্যে বিভিন্ন প্রতিভা আছে, বিভিন্ন প্রতিভা সম্পন্ন আছে। ধরো উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থীকে যদি পড়া মুখস্থ বলতে বলা হয়, তাহলে তার স্মৃতিতে সংরক্ষণের ক্ষমতা বা মেমোরি এবিলিটি, ব্যবহারের ক্ষমতা ভার্বাল এবিলিটি, এবং শব্দগত ক্ষমতা ওয়ার্ড ফ্লুয়েন্সি, ব্যবহারের দক্ষতা একই সাথে প্রয়োজন হয়। খুব সুন্দর, ঠিক আছে। তাহলে 7 ফ্যাক্টরের মধ্যে 2টা 3টা 4টা 5টা একটা ব্যক্তির মধ্যে থাকতে পারে। মানুষের বুদ্ধি কোনো একক শক্তি নয়, ঠিক আছে। এটি হলো একটা অনেকগুলো শক্তি, গ্রুপ ফ্যাক্টর থিওরি, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস ওরা থার্নস্টের 1924 খ্রিস্টাব্দে বলে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স নামক বইতে। আর কি আছে, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, বহুবিধি বুদ্ধিত্ব। ইয়ার আগে গেল 7টা, এবার হচ্ছে হাওয়ার্ড গার্ডনার, খুব ইম্পর্টেন্ট একটা, এখান থেকে কোয়েশ্চেন আসে। হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, ঠিক আছে, বহুবিধ বুদ্ধির তত্ত্ব, হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স। ইহ আমেরিকারই সাইকোলজিস্ট 1983 খ্রিস্টাব্দে বুক লেখে কি, ফ্যাম অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স নামে একটা বই প্রকাশিত হয় হাওয়ার্ড গার্ডনারের 1983 খ্রিস্টাব্দে। ফ্যাম অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স নামে একটা বই প্রকাশ করা হয়, ঠিক আছে। আমেরিকান সাইকোলজিস্ট বটে। কি বলেছে, দ্য ইউনিক এবিলিটি অফ ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র নিজস্ব ক্ষমতা আছে, মাল্টিপল এবিলিটি থাকবে, মাল্টিপল ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। ওর জন্য মাল্টিপল ইন্টেলিজেন্সি মানে একজন মানুষের একদিক থেকেই বুদ্ধি সম্পন্ন হয় না, সে বিভিন্ন বুদ্ধির ক্ষমতা সম্পন্ন আছে। তার মধ্যে ভার্বাল এবিলিটি থাকবে, রিজনিং এবিলিটি থাকতে হবে, মেন্টাল এবিলিটি থাকতে হবে, যেটা আমরা আগে বুঝেছি, ঠিক আছে। মানে বিভিন্ন ধরনের বুদ্ধি, যে একক বুদ্ধি সম্পন্ন এরা বিশ্বাস করে নাই এখনকার আধুনিক যারা ইন্টেলিজেন্স নিয়ে যারা বিশ্লেষণ করছে। প্রত্যেক ব্যক্তি বলছে স্বতন্ত্র নিজস্ব ক্ষমতা আছে, ঠিক আছে। কি বলেন, 8 টাইপ অফ ইন্টেলিজেন্সি, 8 ধরনের বুদ্ধি আছে, ঠিক আছে।
8 ধরনের বুদ্ধি আছে। 8 ধরনের বুদ্ধি কি কি? প্রথমে হচ্ছে ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ঠিক আছে? হচ্ছে ভাষাতে যারা ভালো, স্পিকিং যারা ভালো, এগুলো সম্বন্ধে ডিটেলসে আসছি আরো। প্রথম বলি একবার। 1 নম্বর লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সি বা ভাষাগত বুদ্ধি। 2 নম্বর লজিক্যালি বা ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সি, যুক্তি ও গাণিতিক সম্পর্কে বা চালাতে ভালো। 3 নম্বরে মিউজিক্যাল ইন্টেলিজেন্সি, যারা সঙ্গীতে ভালো। 4 নম্বর আছে স্পেশাল ইন্টেলিজেন্সি, স্থানিক ক্ষমতা যাদের আছে, আগে বললাম শেপ, সাইজ, আকার, আকৃতি, স্থান, কাল, পাত্র, এই সম্বন্ধে যাদের ভালো আইডিয়া আছে, ওদের হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্সি কি? যাদের শারীরিক বা দৈহিক গতি ভালো, ঠিক আছে, যারা ব্যায়াম ট্যায়াম করে বেশি, খেলাধুলা, যাদের শরীর ফ্লেক্সিবল, এটা হচ্ছে বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। আসছে ডিটেলসে। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তঃব্যক্তিকরণ, অপর জানা, আদার্স, অন্য ব্যক্তিকে ভালোভাবে জানার ক্ষমতা যাদের মধ্যে আছে, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, ঠিক আছে? দুটো আলাদা, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। একটা হচ্ছে আন্তঃব্যক্তিক, একটা হচ্ছে অন্তঃব্যক্তিক। ইন্টারপার্সোনালটা মানে কি? অপর জানা, আদার্স, অন্য লোকের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো বিষয় বা অন্য বস্তুকে বা অন্য কোনো ব্যক্তি জানা। আর ইন্ট্রাপার্সোনাল মানে সেলফ, অন্তঃব্যক্তিক, যেটা বল সেলফ জানা, ঠিক আছে? হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। আর 8 নম্বর আছে প্রাকৃতিক বা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনার, ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এখান থেকে কিন্তু 2 নম্বর 4 নম্বর কোয়েশ্চেন আছে প্রত্যেকটা বুদ্ধি নিয়ে। প্রথমে আলোচনা করা যাক হাওয়ার্ড গার্ডনারের ভাষাগত বুদ্ধি, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স সম্বন্ধে। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কি? যাদের মধ্যে স্পিকিং পাওয়ার, লিসেনিং পাওয়ার, রিডিং পাওয়ার, রাইটিং পাওয়ারটা ভালো আছে, ঠিক আছে? মানে ভাষা সম্পর্কে তাদের আয়ত্ত, যাদের ধারণা, যাদের বলা, ভাষা নিয়ে লেখা, বক্তৃতা দেওয়া, ডিবেটিং, ডিসকাসিং, এই রিলেটেড পাওয়ার যাদের ভালো আছে, ওইটা হচ্ছে ভাষাগত বুদ্ধি, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ঠিক আছে? যেমন উদাহরণ কি? এক্সাম্পল হতে পারে বিভিন্ন কবি, সাহিত্যিক, পোয়েট, নিউজ অ্যাঙ্কর, অ্যাডভোকেট। অ্যাডভোকেট তো ভাষা তো ভালো থাকবে, কি ভালো বুঝাতে পারে, ভালো উকিল সামনে। বিভিন্ন রাজনৈতিক লিডার, ঠিক আছে, লাইক যেমন কি স্বামীজি, মোদিজি, সন্দীপ মহেশ্বরীকে আমরা এর মধ্যে ধরছি। অর্ণব গোস্বামী, সুধীর চৌধুরী, ভারত নিউজ অ্যাঙ্কারিং, এদের মধ্যে কি আছে? স্পিকিং পাওয়ারটা ভালো আছে, ডিসকাসিং, ডিবেটিং পাওয়ারটা ভালো আছে। ওই জন্য এগুলোকে আমরা ভাষাগত বুদ্ধির মধ্যে ফেলছি হাওয়ার্ড গার্ডনারের। ওকে, বুঝে গেল ভাষাগত বুদ্ধি। এরপরে আসছে হাওয়ার্ড গার্ডনারের লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স, যুক্তি গাণিতিক। যুক্তি গাণিতিক কাদের মধ্যে আছে? ম্যাথামেটিক্যাল, লজিক্স, এক্সপেরিমেন্ট, কোশ্চেন, মানে যারা ওয়ার্কিং উইথ নাম্বার, সংখ্যা রিলেটেড যারা বেশি গবেষণা করে, বা সংখ্যা নিয়ে যারা বেশি কাজ করে, অঙ্ক নিয়ে যারা বেশি কাজ করে, বিভিন্ন লজিক নিয়ে যারা বেশি কাজ করে। এটা বলতে পারে আমি বিভিন্ন সায়েন্টিস্ট, কি অ্যাকাউন্টেন্ট, কাজ সংখ্যা সম্বন্ধে যারা ব্যাংকার্স, ব্যাংকে কাজ করে, তাদের বলতে আমাদের এই সংখ্যাগত বুদ্ধিটা তাদের ভালো আছে। অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন সায়েন্টিস্টরা তো আছেই। উদাহরণ দিতে পারি এপিজে আব্দুল কালাম, আমাদের ভারতের সায়েন্টিস্ট, আদর্শ ব্যক্তি, যারা অ্যাকাউন্ট নিয়ে ভালো বেশি গবেষণা করতে পারে, বা অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করে, ব্যাংকে ট্যাঙ্কে যারা কাজ করে, তাদের মধ্যে এই যুক্তি ও গাণিতিক ক্ষমতাটা আছে, ঠিক আছে? দুটো গেল। 3 নম্বরে এসছে হাওয়ার্ড গার্ডনারের মিউজিক্যাল ইন্টেলিজেন্স, মানে বুঝতেই পারছো, মিউজিক, সঙ্গীত রিলেটেড, ঠিক আছে, মিউজিক রিলেটেড। এক্সাম্পল যেমন মিউজিক কম্পোজার, সিঙ্গার হতে পারে, যাদের মিউজিক নিয়ে বেশি পারদর্শিতা আছে, যেমন এ আর রহমান, লতা মঙ্গেশকর, ঠিক আছে?
যারা এই সঙ্গীতে ভালো তাদেরকে মিউজিক ইন্টেলিজেন্সের মধ্যে আনছে হাওয়ার্ড গার্টনার। 4 নম্বর কি? স্পেশাল ইন্টেলিজেন্স, স্থানিক বুদ্ধি, স্থান কাল পাত্র শেপ সাইজ আকার আকৃতি সম্বন্ধে যাদের আইডিয়া আছে। স্কিল ইন ফার্মিং ভিজুয়াল ইমেজ অ্যান্ড প্যাটার্ন, ঠিক আছে, বিভিন্ন শেপ সাইজ প্যাটার্ন সম্বন্ধে যাদের ভালো আইডিয়া আছে তাদেরকে এই স্থানিক বুদ্ধির মধ্যে হাওয়ার্ড গার্ডনার ফেলছে। যেমন উদাহরণ কি? আর্কিটেকচার, বিভিন্ন স্থাপত্য, যারা বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন মূর্তি তৈরি করে, স্কাল্পচার, ভাস্কর, মূর্তিকার, চিত্রকার, ইন্টারিয়র ডিজাইন, এই ইন্টারিয়র ডিজাইনও কিন্তু আমাদের স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়েছে। পাইলট, ভালো করে প্লেনটাকে ঠিকঠাক নিয়ে যাওয়া, পাইলট কিন্তু আমার স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়েছে। যদি উদাহরণ কোয়েশ্চেনে আসে পাইলট কি ধরনের, স্পেশাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। সার্জেনের মধ্যে ওরা ভালো করে যারা বিভিন্ন অপারেশন করে সার্জনগুলা, তারা কিন্তু তাদের মধ্যে স্পেশাল ইন্টেলিজেন্সিটা ঠিকঠাক থাকে। তা না হলে একটা জায়গায় কাটতে যাই আর একটা জায়গায় কাটিয়ে দিবে। সার্জনের মধ্যে অবশ্যই স্পেশাল ইন্টেলিজেন্সটা থাকে। এম.এফ. হোসেন খুব বড় একজন দক্ষিণ ভারতের স্থাপত্য ভাস্কর্য পড়েছেন, তাকে আমরা তুলনা করতে পারি। ঠিক আছে, আর কি বলছেন? হাওয়ার্ড গার্ডনারের 5 নম্বর হচ্ছে বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্স, শারীরিক দৈহিক গতি নিয়ে যাদের ভালো। শারীরিকের মধ্যে পড়েছে যাদের মধ্যে বডি ফ্লেক্সিবিলিটি আছে উইথ ক্রিয়েটিভিটি, ফ্লেক্সিবল, যারা বডিকে বিভিন্ন শেপ সাইজ আকার দিতে পারে। ঠিক আছে, রামদেবকে আমার, ঠিক আছে, বিভিন্ন স্পোর্ট পারসন, জিমন্যাস্টিক, ড্যান্স, অ্যাক্টার, সার্জনও এখানে আছে। ঠিক আছে, লাইক বাবা রামদেব, তারপর বিভিন্ন খেলাধুলার মেসি, রোনাল্ডো, ধোনি, নোরা ফতে যে এখন আমাদের ড্যান্সার। ঠিক আছে, এর মধ্যে বডিতে যে ফ্লেক্সিবল আছে, খুব ভালো ড্যান্সার আর কি। তাহলে বডি ফ্লেক্সিবিলিটি উইথ ক্রিয়েটিভিটি এদের মাধ্যমে আছে, সেটাকে আমরা হাওয়ার্ড গার্ডনার কি বলছে, এদের মধ্যে বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্সটা বেশি পরিমাণে আছে, আর তাদের শারীরিক দৈহিক গতিটা আছে। ঠিক আছে, এটা একটা হলো পার্ট। আর কি আছে? মাল্টিপল ইন্টেলিজেন্স হাওয়ার্ড গার্ডনারের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, যেটা আন্তঃব্যক্তি, যেটা অপর জানা, মানে অপরকে নিয়ে, আদার্স টু মোর আদার্স সাবজেক্ট, কোনো একটা বিষয়কে নিয়ে, কোনো একটা ব্যক্তিকে নিয়ে, কোনো একটা স্থানকে নিয়ে। ঠিক আছে, এই অন্য কিছুকে নিয়ে যে জানাটা, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তঃব্যক্তিক, অপরকে জানা। ঠিক আছে, আদার্স এক্সাম্পল কি? সোশ্যাল ওয়ার্কার যারা আছে, ঠিক আছে, তারা সোশ্যাল সম্বন্ধে বেশি সচেতন, সোশ্যালি ভাবে তারা কাজ করে। টিচার এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, বিভিন্ন সাইকোলজিস্ট, ওদের কাজেই হচ্ছে অপরকে জানা। ঠিক আছে, যারা বিভিন্ন সায়েন্টিস্টরাও এর মধ্যে এসেছে, পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার, কাউন্সিলর, ঠিক আছে, যারা কাউন্সিল করে। তাহলে এই রিলেটেড এক্সাম্পল যেমন সোশ্যাল ওয়ার্কার, টিচার, সাইকোলজিস্ট, পলিটিক্যাল লিডার, রিলিজিয়াস লিডার, কাউন্সিলর, যেমন বিবেকানন্দ, মাদার টেরিজা। ঠিক আছে, এরা অপরকে জানার জন্য নিজের জীবনটা, বা অপরের ভালোর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, মানে জীবন ধরে সেটা অপর জানিয়ে গেছে। ঠিক আছে, আদার্স। ঠিক আছে, ওই জন্য আছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তঃব্যক্তিকরণ বা অপরকে জানা। মোটামুটি আইডিয়া হচ্ছে। ঠিক আছে, এবার আছে ইন্ট্রাপার্সোনাল। দেখো, ইন্টারপার্সোনাল আগেরটা ছিল, আর এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল আলাদা আলাদা। ঠিক আছে, ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে আন্তঃব্যক্তিক, নিজেকে জানা। আগেটা ছিল অপরকে জানা, এটা হচ্ছে কি নিজেকে জানা। ঠিক আছে, যেমন সেলফ ওন ফিলিং, মোটিভেট, ডিজায়ার। যেমন এক্সাম্পল বিভিন্ন ফিলোসফার, স্পিরিচুয়াল লিডার এর মধ্যে এসছে। এরিস্টটল, ঠিক আছে, এরিস্টটল সব দিকেই ছিল, গণিতজ্ঞ, মানে বিভিন্ন তোমার
আর কি ছিল, গণিতজ্ঞ ছিল, বড় বড় সায়েন্টিস্ট ছিল, বড় ফিলোজফার ছিল, ঠিক আছে। অ্যারিস্টটল, ইন্ট্রাপার্সোনাল, গৌতম বুদ্ধ, ঠিক আছে, বুদ্ধদেব, রামকৃষ্ণ, এগুলো সব ইন্টারপার্সোনাল, নিজেকে জানিয়েছিল খুব ভালোভাবে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিকরণ বা নিজেকে জানা। এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল, আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল আর ইন্টারপার্সোনাল, ইন্ট্রাটা হচ্ছে নিজেকে জানা, আর ইন্টারটা হচ্ছে অপরকে জানা। ওকে, মোটামুটি এক্সাম্পলটা দেখলেই বুঝে যাবে যে কেমন কি ধরনের হচ্ছে। শেষ 8 নম্বর হচ্ছে হাওয়ার্ড গার্ডনারের প্রাকৃতিক ইন্টেলিজেন্স, যেটা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, ঠিক আছে। প্রকৃতি নিয়ে যারা, এনভায়রনমেন্ট রিলেটেড, ঠিক আছে, ন্যাচারাল ওয়ার্ড নিয়ে যারা বেশি কাজ করে। এক্সাম্পল, বিভিন্ন ফার্মার গার্ডেনার, বিভিন্ন টুরিস্টার, ঠিক আছে, যারা ভ্রমণ পিপাসু, ফার্মার যারা কৃষিকাজের সাথে যুক্ত থাকে, গার্ডেনার যারা গার্ডেন টার্ডেন করে, তাদের মধ্যে প্রাকৃতিক ইন্টেলিজেন্সটা তাদের মধ্যে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। থাকে হয়তো সবার মধ্যেই, কিন্তু এদের মধ্যে বেশি পরিমাণে থাকে। তাহলে হাওয়ার্ড গার্ডেনার এই 8 রকম ভাবে সে ভাগ করেছে, ঠিক আছে, প্রাকৃতিক। ধন্যবাদ, থ্যাংক ইউ, এইটুকু।